ভানুমতি দেবী এবং সুখদেব বাবুর দুই ছেলে রবি এবং শশী ও বৌমা নমিতা এবং কবিতা। পরিবারে মোট 6 জন সদস্য। অন্যান্য পরিবারের মতো এই পরিবারে বৌমা শাশুড়ির মধ্যে যুদ্ধ হতো না। তারা সবসময় একে অপরের পক্ষ নিয়ে কথা বলতেন। কিভাবে আসুন দেখে নি। দুপুর 2টোর সময় কবিতা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় নমিতা গিয়ে বলে, কবিতা তুমি এখনো এখানে কি করছো বলো তো? দুপুরবেলা ভাবছি আলুর দম করবো, সেজন্য আলু সেদ্ধ করছি দিদি। 12টা বেজে গেছে আর তুমি এখনো আলু সেদ্ধ করছো? সিরিয়ালের সময় হয়ে গেছে। চলো চলো, এখন আর এসব করতে হবে না। সিরিয়াল দেখে এসে তারপরে যত খুশি রান্না করবে। হ্যাঁ সে তো বটেই, আমার তো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে চলো। এমন সময় তাদের শাশুড়ি ভানুমতি দেবী টিভির ঘর থেকে হেঁকে বলেন, আরে বৌমা তাড়াতাড়ি এসো, আর আসার সময় একটু চিপস পপকর্ন নিয়ে আসবে। হ্যাঁ মা, নিয়ে যাচ্ছি। এই বলে কবিতা তাড়াতাড়ি করে 3টে বড় বড় বাটিতে পপকর্ন আর চিপস নিয়ে যায়। তারপর তারা 3 শাশুড়ি বৌমা মিলে ডাইনিং রুমের লাইট অফ করে সিরিয়াল চালিয়ে বসে। আজকে পরিষ্কার বোঝা যাবে জানো ঋতিকার গয়নাটা কে চুরি করেছে। আমার তো মনে হয় ওদের বাড়ির চাকরটাই চুরি করেছে। ওকে দেখি না সন্দেহজনক বলে মনে হচ্ছে। বলো। না মা, চাকর নয়, ও ননদরাই চুরি করেছে। দেখবেন আজকেই ধরা পড়ে যাবে। এদিকে সুখদেব বাবু বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। প্রেসার কুকারের সিটি শুরু হয় এবং 10 মিনিট ধরে সিটি হতেই থাকে। তারপর তিনি বলেন, 10 মিনিট ধরে প্রেসার কুকারে সিটি দিয়েই যাচ্ছে। বলি বৌমা, খাবার কি তৈরি হলো? বাধ্য হয়ে সুখদেব বাবু ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসেন এবং ডাইনিং রুম অন্ধকার থাকায় তিনি পা পিছলে পড়ে যান। আরে আরে, তুমি আমার পা ধরছো কেন? ছি 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 ছি, পায়ে হাত দিও না, আমার পা পাবে যে। উফ, তোমরা এইভাবে ঘর অন্ধকার করে রেখেছো কেন? এখানে তো এইভাবে কেউ পড়ে যাবি। সুখদেব বাবু কোনো রকমে উঠে দাঁড়ান আর বলেন, কোথায় থেকে আবার প্রেসার কুকারের সিটি হচ্ছে? তোমরা কি রান্না করছো শুনি? এ বাবা, আমি তো আলু সেদ্ধ করে বসিয়েছিলাম, একদম ভুলে গেছি। বাবা আপনি রান্নাঘরে গিয়ে একটু গ্যাসটা অফ করে দেবেন প্লিজ। আরে হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে গ্যাসটা অফ করে দাও। আর সামনে থেকে সরো তো, 3 মিনিট নষ্ট করে দিলে তুমি। সুখদেব বাবু আর কোনো কথা না বলেই রান্নাঘরে গিয়ে গ্যাস অফ করে দেন। তারপর তিনি আবার সেখানে এসে বলেন, বলছি দুপুরের জন্য কি রান্না করেছো? আজকে আমার খুব খিদে পাচ্ছে, একটু উঠে খাবারটা দিয়ে যাও। আরে বাবা সবে তো 1টা বাজে, এক্ষুনি তুমি খাবারের জন্য অস্থির হয়ে যাচ্ছ? দাঁড়াও, সিরিয়ালটা শেষ হয়ে যাক তারপর খাবে। সুখদেব বাবু আর কিছু না বলেই চলে যান, কিন্তু ঘন্টাখানেক পর আবার ফিরে আসেন এবং খাবারের কথা বলেন। তখন কবিতা বলে, বাবা আপনি তো 10 মিনিট আগে আসতে পারতেন, তখন একবার অ্যাড দিয়েছিল। এখন তো আমরা উঠতে পারবো না, আসলে এই এপিসোডটা টানা হবে, এখন আর কোনো অ্যাড হবে না। আপনি এক কাজ করুন, ফ্রিজ থেকে ফল বার করে খেয়ে নিন, খানিকক্ষণ পর আমরা গিয়ে খাবারের ব্যবস্থা করছি। সুখদেব বাবু অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। তখন ভানুমতি দেবী বিরক্ত হয়ে বলেন, আরে বাবা এরকম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? হয় সামনে থেকে সরো, আর না হয় তুমিও সিরিয়াল দেখো। সুখদেব বাবু রান্নাঘরে চলে যান এবং ফ্রিজ থেকে একটি আপেল এবং একটি লেবু বার করে নিজেই সেগুলোকে কেটে খাওয়া শুরু করেন। কিন্তু আবার ঘন্টাখানেক পর তার খিদে পেয়ে যায়। তিনি গ্লাসে জল ঢেলে খাচ্ছিলেন। এমন সময় তার 2 ছেলে অফিস থেকে ফিরে আসে আর বলে, কি হলো বাবা, তুমি এরকম ঝিমোচ্ছ কেন? দুপুরে কি ভাত খাওনি? দুপুরের ভাত সে কি আর আমার কপালে আছে যে আমি দুপুরে ভাত পাবো? কেন পাবে না বাবা? ওরা কি আজকেও দুপুরেও ভাত রান্না করেনি? নিশ্চয়ই আবার সিরিয়াল দেখতে বসেছে। এদেরকে নিয়ে যে কি যে করবো কিছুই বুঝতে পারছি না। দিনের পর দিন এদের সিরিয়ালের নেশা বেড়েই চলেছে, কোনোভাবেই এদের আটকানো যাচ্ছে না। ওদেরকে আটকানো যাবে না। আমার মনে হয় না যে ওরা এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবে। আসতে পারবে না মানে? বেরিয়ে আসতেই হবে। আমি দেখছি ওরা কিভাবে বেরিয়ে আসতে পারে না। রবি এবং শশী 2 ভাই মিলে বিরক্ত হয়ে টিভির ঘরে যায় এবং দেখেন নমিতা, কবিতা এবং ভানুদেবী 3 জনেই কান্নাকাটি করছেন, সবার চোখে জল। ঠাকুমা মারা গেছে। জয়দীপের ঠাকুমা? কে জয়দীপ? তোমার কোনো আত্মীয় হয় নাকি? রবি তুমি চুপ করো, কি সব বকছো? আমার ঠাকুমা মারা যায়নি, জয়দীপের ঠাকুমা মারা গেছে। তোমার মাথা ঠিক আছে? কোথায়কারে কোন সিরিয়ালে তার নায়ক জয়দীপ, তার ঠাকুমা সে নাকি সিরিয়ালে মারা গেছে, তার জন্য তোমরা বসে বসে কাঁদছো? দাদা আপনি বুঝতে পারছেন না, জয়দীপ আমাদের সিরিয়ালের নায়ক, ওর ঠাকুমা মারা গেছে। কোথাকার কি জয়দীপ? তোমাদের কাছে ফিলিংস, ইমোশন কোনো কিছুরই দাম নেই। একটা মানুষ মারা গেছে আর তোমরা এই ব্যাপারটাকে হালকা ভাবে নিচ্ছ।
নমিতা এবং কবিতার কথা শুনে দুই ভাই আকাশ থেকে পড়ে। আরে বাবা, তোমরা কোন ধরনের পাগল বলো তো? এই জন্যই বাবাকে দুপুরবেলা খেতে দাওনি, আর রান্না বান্নাও চাপাওনি। আজ আমরা কেউ রান্নাঘরে যাবো না, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। চুপ করে গিয়ে খাবার রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। ওহ, তোরা চুপ করবি? তখন থেকে আমি তোদের কথা শুনে যাচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল। এত বছর ধরে ঠাকুমা জয়দীপকে আগলে রেখেছিল, এবার ওর কি হবে? কে ওকে দেখবে বলতো? এসব চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তোরা কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছিস। আজ কোনো রান্না হবে না, যার খেতে ইচ্ছা হবে সে নিজে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে খাবে। মা এবং স্ত্রীদের এই রকমের কথা শুনে ছেলেদের আর কিছুই করার ছিল না। রান্নাঘরে আসে এবং ম্যাগির প্যাকেট খুলে রান্না করতে শুরু করে। এক বাটি ম্যাগি নিয়ে তার বাবাকে দিয়ে বলে, এই নাও বাবা, আজকে কপালে এটাই আছে। এরপর তারা তিনজনে ম্যাগি খায় এবং শুতে চলে যায়। দুদিন কেটে যায়। নমিতা খুশি খুশি মনে রবির কাছে এসে বলে, শোনো না, আজকে আসার সময় একটু ভালো রকমের মিষ্টি আনবে তো, একটু বেশি করে আনবে। আশেপাশে 4-5টা বাড়িতে একটু মিষ্টি দেবো। আচ্ছা, আজকে হঠাৎ করে মিষ্টি বিলি করলে যে, নিশ্চয়ই ভালো খবর আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো খবর। এত ভালো খবর আছে যে তুমি শুনলে না আনন্দে নেচে উঠবে। যেন জয়দেবের ঠাকুমা মারা যায়নি। ডাক্তার তো ওনাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু জয়দেব তার দেহ নিয়ে মন্দিরে গেল আর পুজো করলো। তারপর পরের দিন 2 দিন টানা উপোস দিয়ে সেখানেই বসে থাকলো। ঝড়ের রাতে হঠাৎ ঠাকুমার প্রাণ ফিরে পেল। জানো, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে কি বলবো। এই খুশির দিনে একটু মিষ্টিমুখ তো করতেই হবে বলো। আজকে একটু ভালো দেখে মিষ্টি কিনে নিয়ে এসো না প্লিজ। নমিতার কথা শুনে রবি খুবই বিরক্ত হয় এবং দুই ভাই অফিসে চলে যায়। অফিস থেকে ফেরার পথে তারা আলোচনা করতে থাকে যে কিভাবে তাদের বাড়িতে মহিলাদের এই সিরিয়াল দেখার ভূত তারা নামাবে। আলোচনা করে এবং তারা ঠিক করে যে তারা টিভির কানেকশন কেটে দেবে। পরের দিন সকাল সকাল শশী টিভির কানেকশন কেটে দেয়। কিছুক্ষণ পর টিভি চালাতে গিয়ে ভানুমতি দেবী বলেন, কি ব্যাপার, টিভি চলছে না কেন? এরকম তো কখনো হয় না। বৌমা, ও বৌমা, একবার এসো তো, একবার এসে দেখে যাও না টিভিটা চলছে না কেন। কই দেখি মা, চলছে না কেন? আমাকে রিমোটটা দিন, আমি দেখছি। কবিতা রিমোট নিয়ে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে দেখে, সত্যি সত্যি টিভি চলছে না। এরপর সে শশীকে ডেকে টিভি দেখায় আর বলে, এই দেখো না, টিভিটা চলছে না কেন বলো তো? আমার মনে হয় না টিভিটা খারাপ হয়ে গেছে। কিছু না কিছু একটা সমস্যা তো হয়েইছে, না হলে এরকম তো হয় না। টিভি চলবে না, কারণ টিভির কানেকশন আমরা কেটে দিয়েছি। কানেকশন কেটে দিয়েছো মানে? কেন কেটে দিয়েছো? রবির কথা শুনে তিনজনেই খুব রেগে যায়। তোদের সাহস কি করে হলো রে? আমাকে এভাবে না জানিয়ে তোরা টিভির কানেকশন কেটে দিয়েছিস? তোরা জানিস তোরা কত বড় ভুল করেছিস? তোমরা আমাদেরকে সংসারের কাজ করতে বলছো তো? এবার দেখো আমরা কি করি। এতদিন তোমরা বসে বসে খাবার খেতে পাচ্ছিলে, ধোয়া কাপড় জামা পরতে পাচ্ছিলে। আজ থেকে তোমরা নিজেদের কাজ নিজেরাই করবে। আমরা তোমাদের কেউ একটাও কাজ করে দেব না। এবার থেকে আমরা হরতালে বসবো, অনশন করব, এমনকি আমরা মিছিল বার করব। পুরো পাড়ায় তোমাদের নামে সবাইকে জানাবো যে তোমরা আমাদের উপরে কিভাবে অত্যাচার করছো। আমরাও দেখবো তোমরা কিভাবে আমাদের সিরিয়াল দেখা থেকে দূরে রাখতে পারো। আজ থেকে তোমাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। মা এবং স্ত্রীদের এই রূপ দেখে রবি এবং শশী দুই ভাই ভয় পেয়ে যায়। তারা তাদের টিভির কানেকশন আবার ঠিক করে দেয়। কয়েকদিন পর আবার তাদের মাথায় বুদ্ধি আসে। তারা সিরিয়াল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে পাওয়ার কাট করে দেয়। আরে কারেন্টটা চলে গেল তো, এক্ষুনি কারেন্ট ডেকে যেতে হলো। এবার আমরা সিরিয়াল কি করে দেখবো? আমি রিয়াকে ফোন করে দেখছি মা, ওদের কারেন্ট আছে কিনা। হ্যালো রিয়া, তোমাদের কারেন্ট আছে? হ্যাঁ কবিতা, আমাদের তো কারেন্ট আছে, তোমাদের নেই বুঝি? আরে না গো, ফিউজ হয়ে গেল নাকি কি হলো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি সিরিয়ালটা শুরু হবে। আজকে না মহা এপিসোড হবে। কত আশা করে বসেছিলাম, পুরোটাই গন্ডগোল হয়ে গেল। আরে বাবা, এত চিন্তা করছো কেন? তোমরা তিনজনে আমাদের বাড়ি চলে আসো, আজ সবাই মিলে একসঙ্গে মহা এপিসোড দেখবো। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি তাহলে। মা চলুন সবাই মিলে রিয়াদের বাড়িতে যাই। আজ রিয়াদের বাড়িতে সবাই সিরিয়াল দেখবো, বেশ মজা হবে। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে পাশের বাড়িতে সিরিয়াল দেখতে চলে যায়। এদিকে তিন বাবার ছেলে হতাশ হয়ে তাদেরকে দেখতে থাকে। বাড়ির মেয়েদেরকে না বলে ছেলেরা তাদের পরিবারের সবাইকে ডেকে পাঠায়। বাড়িতে সবাই আসে, তখনও তিনজন বসে বসে সিরিয়াল দেখছিল। ছেলেরা পরিবারের সবাইকে অন্য ঘরে নিয়ে গিয়ে বসিয়ে সব ঘটনা বলে। সবকিছু শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং কবিতার মা রমা দেবী এবং নমিতার মা সুষমা দেবী বলেন, এই ব্যাপারটা তো খুবই খারাপ।
এরা যদি এভাবে সংসারকে অবহেলা করে টিভি সিরিয়ালের মধ্যে ঢুকে থাকে তাহলে চলবে কি করে? এই জন্যই বলি আমার নাতি নাতনি হয়নি কেন। আরে বাবা মেয়ে এইসব থেকে বেরিয়ে নিজের সংসারে মন দিলে তবেই না ছেলেপুলের মা হতে পারবে। শাশুড়ি মা কোথায় বৌমাদেরকে শেখাবে তা নয়, তিনিও দুজনকে নিয়ে একেবারে সিরিয়ালে মেতে উঠে গেছেন। বাবা, আমরা খুবই লজ্জিত। এরা যে হারে তোমাদেরকে জ্বালাচ্ছে, আমাদের বাড়ির বৌমা হলে আমরা তো তাদেরকে কবে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। কিন্তু তোমরা আমাদের মেয়ের এই অত্যাচার সহ্য করছো এবং আমাদেরকে ডেকে পরামর্শ চাইছো। আমরা তোমাদের গার্জেন হিসেবে তোমাদের এই সমস্যার একটা সমাধান অবশ্যই বার করে দেব। এই বলে সবাই মিলে আলোচনা করে এবং একটি উপায় বলে তারা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা শশী তাদের বাবা তিনজনে তিনটে মেয়েকে বিয়ে করে বাড়ি ফেরে। তাদেরকে দেখে বাড়ির 3 মেয়ে চমকে যায়। ছি 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 ছি, এই বুড়ো বয়সে তুমি বিয়ে করেছো আর ছেলেদেরকেও এই কাজ করতে দিয়েছো? তোমার লজ্জা করলো না? হায় রে আমার পোড়া কপাল। তোমরা বিয়ে করেছো? তোমরা আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারলে? দাঁড়াও, তোমাদের কিভাবে শাস্তি দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আমি এক্ষুনি বাবা মাকে ডেকে আনছি। নমিতা, কবিতা এবং ভানুমতি দেবী যে যার বাপের বাড়ির লোকজন ডাকে এবং কেঁদে কেটে তাদের অভিযোগ শোনায়। সবকিছু শুনে রমা দেবী বলেন, আমি তো এখানে জামাইদের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, বরং তোমরা তাদের সাথে অন্যায় করেছো। দিনের পর দিন সংসারকে অবহেলা করে সিরিয়ালের মধ্যে ঢুকে গেছো আর তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। দিদি, আপনি কেন কান্নাকাটি করছেন? বাড়ির গার্জেন হয়ে আপনি আপনার বৌমাদেরকে ভালো শিক্ষা দিতে পারলেন না, তাদের সঙ্গে সিরিয়ালে নেশায় মত্ত হয়ে উঠেছেন। এটা তো একদিন না একদিন হওয়ার কথাই ছিল। এখানে আমরাই বা কি করব? আপনাদের পরিবারের ব্যাপার আপনারাই সামলান। এভাবে সবাই তাদেরকে দোষ দিচ্ছে দেখে কবিতা, নমিতা এবং ভানুমতি দেবী নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা কান্নাকাটি শুরু করে আর লজ্জিত হয়ে সবার কাছে ক্ষমা চায়। তাদেরকে এমন অবস্থায় দেখে সবাই হেসে ফেলে এবং আসল সত্য সবার সামনে বলে যে তারা নকল বিয়ে করেছে। এভাবেই 2 বৌমা এবং শাশুড়ির উচিত শিক্ষা হয়। তারপর থেকে তারা আর কখনোই টিভি সিরিয়াল দেখতো না এবং মন দিয়ে সংসার করত। মৌরি গ্রামে আনন্দিতা দেবী তার স্বামী অমলের সঙ্গে বাস করত। আনন্দিতা দেবীর স্বামী অমলের টাকা পয়সার কোনোই অভাব ছিল না। যেটার অভাব ছিল সেটা হলো একটি বাচ্চার। আনন্দিতা দেবীর বিয়ের 10 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত সে একটিও সন্তানের জন্ম দিতে পারছিল না। তাই এমনই একদিন সে তার স্বামীকে বলে, এই যে অমল, শুনছো? আমি ভাবছি কি আমরা যদি একটা গরিব বাচ্চাকে কিনে নিই তাহলে কেমন হয়? এমনিতেও গরিবদের টাকা পয়সা থাকে না, ওদের একটু টাকার লোভ দিলেই ওরা সবকিছুই দিয়ে দেবে। না অনিন্দিতা, তুমি যেরকম ভাবছো সেরকম মোটেও না। কেউ কারোরই বাচ্চাকে বিক্রি করতে চায় না, সে যতই গরিব হোক না কেন। তাহলে আমাদের কি হবে অমল? আমরা কি এভাবেই নিঃসন্তান হয়ে সারা জীবন থাকবো? আনন্দিতার কথা শুনে অমল আর কোনো কথাই বলে না। ও তখন সে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন আনন্দিতা তার প্রতিবেশী যমুনাকে দেখতে পায়। ও তখন সে মনে মনে ভাবে, এই মেয়েটা কিরকম স্বভাবের কি জানি, যেই থেকে এখানে এসেছে একবারও আমাদের বাড়ি আসেনি। আমার তো মনে হচ্ছে এর ঘ্যাম খুব। আসলে আনন্দিতা ঠিকই বলছিল। যমুনা তারই পাশের ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু সে নাইবা কারোর সঙ্গে কথা বলতো আর নাইবা কারোর বাড়িতে যাতায়াত করত। কিন্তু আজ হঠাৎই সে আনন্দিতার বাড়ির কাছে আসছিল। তাই তাকে দেখে আনন্দিতা বলে, এই যে যমুনাদি, কি ব্যাপার, আজ হঠাৎ করে এদিকে এলে যে? না মানে আমার একটা মুরগি এদিকে চলে এসেছে। ওই 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 তো তোমাদের বাড়ির উঠানে ঘুরছে, একটু তাড়িয়ে দাও না। কেন, আমি তোমার মুরগি তাড়াতে যাব কেন? তুমি নিজে তাড়িয়ে নিতে পারছো না? আসলে দিদি, এই সময় আমি বেশি ছোটাছুটি করতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। ওহ বাবারে, আসলে আমি গর্ভবতী তো তাই। হ্যাঁ হ্যাঁ, চুপ করো। এমন করে বলছে যেন পৃথিবীতে একাই গর্ভবতী হয়েছে। আর শোনো, তোমার কাজ তোমাকেই করতে হবে। এখন আমিও যদি মুরগি পুষে তোমাকে তাড়াতে বলি তাহলে তোমার কেমন লাগবে বলো তো? যত সব, সকাল সকাল পুরো মুডটাই নষ্ট করে দিল। এই বলে আনন্দিতা তখন নিজের বাড়ির মধ্যে চলে যায়। এদিকে যমুনাও মনমরা করেই সেখান থেকে চলে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর অমল বাড়িতে ফেরে ও সে বলে, কি হলো অনিন্দিতা, তুমি এরকম মুখ ফুলিয়ে বসে আছো কেন? আজ আবার তোমার কি হলো? কি আর হবে, আমি ওই যমুনার সাহসের ব্যাপারেই ভাবছিলাম। দেখো না, এমনিতে আমার সঙ্গে কথা বলে না, আর আজ আমায় টোন কাটার জন্য ও গর্ভবতী হয়েছে সেটা শোনাতে এসেছিল।
এখন তুমি ওদের কথায় কিছু মনে করো না অনিন্দিতা, আসলে তোমার সন্তান নেই তাই তোমার এরকম মনে হচ্ছে। না না, সেটা মোটেও নয়। ওর কথার ভাঁজ আমি ভালো করেই বুঝে গিয়েছি, না তো আজ হঠাৎ করে এরকম বলবে কেন? সে যাই হোক, আমি দেখছি ওর এই অহংকার কতদিন থাকে। আনন্দিতার কথা শুনে অমলের তখন কিছুই বলার ছিল না, আর সে তখন বললেও আনন্দিতা তার কোনো কথাই শুনতো না, কারণ ওই বাড়িতে আনন্দিতা যেটা বলতো সেটাই হতো। এরপর আনন্দিতা সেদিনই মনে মনে একটি পরিকল্পনা করে নেয়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এমনই একদিন যমুনা একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। ছোট্ট বাচ্চাটি পেয়ে যমুনা খুবই খুশি ছিল, আর সে সারাদিন তাকে নিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকতো। এমন একদিন যমুনার বাচ্চা কাঁদছিল। তখন, ওলে বাবা, কাঁদে না সোনা, আমি বুঝে গিয়েছি তুমি বাইরে যাবে। ঘরের ভিতরে থাকতে তোমার ভালো লাগছে না, তাই তো? চলো আমরা বাইরে যাব। ও তাহলে এইবারে এই নাটক করবে, বাড়ির বাইরে বাচ্চাকে বের করছে যাতে আমি দেখে কষ্ট পাই। ঠিক আছে, আজ আমিও দেখব ওর বাচ্চার সঙ্গে কতক্ষণ ও বাইরে থাকি। একবার চলে গেলেই আমি আমার কাজ মিটিয়ে ফেলবো। এখানেই আমি দাঁড়িয়ে আছি। এই বলে আনন্দিতা একটি দেওয়ালের পাশে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে যমুনা তার বাচ্চাকে বেবি পাম্পসে করেই বাইরে খেলতে নিয়ে আসে। এভাবে আরও কিছুক্ষণ কেটে যায়। এমনই এক সময় যমুনা রান্নাঘরে প্রেসার কুকারের সিটির আওয়াজ পায়। তখন, এ বাবা, আমি তো ভুলেই গিয়েছি যে আমি রান্নাঘরে ভাত চাপিয়ে এসেছি। এখন প্রেসার কুকারে সিটি হচ্ছে, না গেলে হয়তো ব্লাস্ট করবে। যমুনা এভাবেই বলে রান্নাঘরের মধ্যে চলে যায়। তখন ফাঁকা সময় বুঝে আনন্দিতা সেখানে যায় ও বাচ্চাটিকে চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। যেটা দেখে অমল বলে, এই অনিন্দিতা, তুমি কার বাচ্চাকে এখানে নিয়ে এসেছো? চুপ করো, বেশি কথা বলো না, এখন বাচ্চা ঘুমাচ্ছে। আসলে আমি যমুনার বাচ্চাকে চুরি করেই এখানে এনেছি। সেদিন তোমাকে বললাম না যে আমি ওর ব্যবস্থা করব। হ্যাঁ, কিন্তু এটা করে কি লাভ? আমাদের বাড়ি তো ওদের বাড়ির সামনেই, এখন বাচ্চা কাঁদলেই তো আমাদেরকে ধরে ফেলবে। আরে তুমিও না বোকাদের মতোই কথা বলছো। এই ছোট বাচ্চাকে ওর বাচ্চা বলে কেই বা চিনতে পারবে? আর যেখানে সকলে বলবে এটা তো আমাদেরও বাচ্চা হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এতে করে আমরা তাহলে আর নিঃসন্তান থাকবো না। এখন তুমি একটু মিথ্যে বললেই হবে। অমল এবং আনন্দিতা সেদিন এভাবেই নিজেদের মধ্যে বাচ্চাটিকে না দেওয়ার পরিকল্পনা করে নেয়। এদিকে যমুনা তার বাচ্চাকে খুঁজে না পেয়ে খুবই চিন্তায় পড়ে যায় ও সে তখন কান্নাকাটি করতে থাকে। হে ঈশ্বর, এ আমার সঙ্গে কি হয়ে গেল? আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না কেন? এই তো আমি ওকে এখানেই রেখে গিয়েছিলাম। শুনছো সোনিয়ার বাবা, ওকে মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ যমুনা, আমি সেটা বুঝতে পেরেছি। তুমি এখন কেঁদো না, দেখবে ঈশ্বর আমাদের বাচ্চাকে ঠিকই ফিরিয়ে দেবে। না, আমি এসব কিচ্ছু জানি না। আমি এক্ষুনি আমার বাচ্চাকে চাই। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখান থেকে গ্রাম প্রধান আশুতোষ বাবু যাচ্ছিল। আশুতোষ বাবুকে দেখে যমুনা বলে, ওই তো ওই প্রধান বাবু যাচ্ছে, তুমি বরং ওনাকে একবার বলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে কাকা বাবু, একটু এদিকে শুনুন না। এই বলে সোমনাথ আশুতোষ বাবুকে সমস্ত ঘটনাই বলে। সবকিছু শুনে আশুতোষ বাবু দুঃখ প্রকাশ করে ও তিনি বলেন, তোমাদের কষ্টটা আমি বুঝি, কিন্তু এই অল্প সময়ে দিনের বেলায় কেই বা বাচ্চা চুরি করতে আসবে? এটা হয়তো নিশ্চয়ই আশেপাশের কারোর কর্মকাণ্ড। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন প্রধান সাহেব। আমার তো মনে হচ্ছে এটা ওই আনন্দিতারই কাজ। আমরা একবার ওখানে গিয়ে খুঁজলে হয় না? না, এভাবে কোনো সম্মানীয় ব্যক্তিকে চোর বলা যায় না। ঠিক আছে, তোমাদের কথাটা মাথায় রাখলাম। আমি বরং বিকালে কয়েকজনকে নিয়ে এসে ওদের বাড়িতে খুঁজে আসবো। তারা যখন কথাবার্তা বলছিল তখন জানালায় দাঁড়িয়ে অমল তাদের সমস্তই কথাবার্তা শুনে ফেলে। এরপর সে বাড়িতে গিয়ে আনন্দিতাকে সমস্তই কিছু বলে। যেটা শুনে আনন্দিতা বলে, আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি কি উত্তর দেবো সে আমি আগে থেকেই ভেবে রেখেছি। এখন আমি এই বাচ্চাকে আমার বোনের বাচ্চা বলেই কাটিয়ে দেবো। হ্যাঁ, আর তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। আসলে আনন্দিতা ঠিকই বলছিল। সে তার কথা অনুযায়ী টাকা খাইয়ে একটি মেয়েকে রাজিও করে নিয়েছিল। এরপর সেদিন সত্যি সত্যি আশুতোষ বাবু তার লোকজনকে নিয়ে আনন্দিতার বাড়িতে যায় ও তারা গিয়ে সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। তখন, এই যে এটাই আমার বাচ্চা, দেখুন প্রধান বাবু, ও আমার বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছে।
এই একদম চুপ করো, আর আজে বাজে বকবে না। ওটা আমার বাচ্চা, আর ওর গায়ে কি তোমার নাম লেখা আছে নাকি? কেন, তোমার বাচ্চা কি করে হবে? তোমার তো এতদিন বাচ্চাই হয়নি, আর আজ হঠাৎ করে বাচ্চা চলে এলো। হ্যাঁ, আমি জানতাম তোমরা এটাই বলবে, তাই আমি আমার বোনকে এখানে ডেকে নিয়ে এসেছি। এই কমলা, তুই বল এটা কার বাচ্চা? এরা কি ভেবেছে যে বাচ্চা জন্ম দিলেই শুধু মা হয়ে যায় নাকি? টাকা থাকলে সবকিছুই সম্ভব। আনন্দিতার কথা মতো কমলাও তার কথাই সাথ দেয়, যেটা শুনে তাদের আর কিছুই করার ছিল না। এরপর প্রধানবাবু বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো, আমি কালই এই সমস্যার সমাধান করে দেবো। আর এই বাচ্চাটা কার কালই বোঝা যাবে। এখন এই বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও, কাল বিচারের পর যার বাচ্চা সে আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। এই তার মানে তুই কি বলতে চাইছিস? এখন কি তোকেই বাচ্চা দিতে হবে নাকি? না প্রধানবাবু, ওকে বাচ্চা দেবেন না, আপনি নিয়ে চলে যান। আনন্দিতার কথা শুনে আশুতোষবাবু বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন বিচার বসে, কিন্তু তাতেও তারা দুজনেই বাচ্চাটিকে নিজের বাচ্চা বলতে থাকে। তখন প্রধানবাবু তথা ওখানের কেউই বুঝতে পারে না যে বাচ্চাটির আসল মা কে। এরপর প্রধানবাবু বলেন, এই যে তোমরা চুপ করো, আর আমি কি বলছি শোনো। তোমাদের কথা শুনে সমস্যা আরো জটিল হচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চাটিকে কেটে দুভাগ করব, আর দুজনকেই একটি একটি করে ভাগ দেয়া হবে। তাহলে তোমরা খুশি তো? হ্যাঁ, তাহলে ভালোই হবে। আর এমনিতেও এই বাচ্চার সঙ্গে আমার কি সাথ আছে? যদি এ এখন মার খায় তাহলে ওর মায়ের অন্তত অহংকার নষ্ট হবে। না প্রধানবাবু, ওকে কাটবেন না, ও আমার বাচ্চা নয়, ও আনন্দিতারই বাচ্চা। এখন আপনারা আমায় ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই যে যমুনা, তুমি দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার বাচ্চাকে সঙ্গে করেই নিয়ে যাবে। আসলে এটা তোমারই বাচ্চা, আর সেজন্যই কাটার কথা হতে তুমি তোমার বাচ্চাকে আনন্দিতার বলে দিলে। আসলে একটি মা কখনোই চাইবে না তার বাচ্চার কোনো ক্ষতি হোক। সে চাইবে যে কোনো পরিস্থিতিতেই তার বাচ্চা যেন ভালো থাকে। আর এই যে অনিন্দিতা, তুমি এবারে বলো, তুমি এরকম কেন করছিলে? আশুতোষবাবুর কথা শুনে আনন্দিতা তখন নিজের ভুল বুঝতে পারে ও সে তার কৃতকর্মের জন্য সকলের কাছে ক্ষমা চাইতে থাকে। সবকিছু শুনে যমুনাও তাকে ক্ষমা করে দেয় এবং সেদিনের পর থেকে যমুনা ও আনন্দিতা খুবই ভালো বন্ধু হয়ে ওঠে এবং এখন তারা বাচ্চাটিকে নিয়ে নিজেদের মতো করেই মানুষ করছিল, যার ফলে আনন্দিতারও বাচ্চার স্বপ্ন পূরণ হয়ে যায়। আর এভাবেই তারা হাসি খুশিতে বসবাস করতে থাকে।